লোকসভা নির্বাচন 2024 ইতিমধ্যেই বরাক উপত্যকায় এসে পৌঁছেছেন যাকে যাকে তারকা প্রচারকরা। ইতিমধ্যেই দেখা দিয়েছে কংগ্রেস, এআইইউডিএফ, বিজেপির প্রথম সারির তারকারা কিন্তু ইতিমধ্যেই প্রচার চালিয়ে যাচ্ছেন বরাক উপত্যকায়। কিন্তু করিমগঞ্জের লোকসভা আসন, সে কাছাড় লোকসভা আসনে কিন্তু এই মুহূর্তে বলতে হবে খেলা জমে গেছে। কিন্তু করিমগঞ্জ আসন, কসময় 14টি লোকসভা আসনের মধ্যে অত্যন্ত ইন্টারেস্টিং আসন হচ্ছে করিমগঞ্জ লোকসভা আসন, যে আসনে কিন্তু তিনটি দল কিন্তু মরিয়া হয়ে উঠেছে, যেখানে কিন্তু দেখা গিয়েছে ত্রিকোণী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছেন কালীপাড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাদার ভাই। আপনাকে পূর্বাঞ্চল প্রতিনিধি অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু করিমগঞ্জ যে আসন রয়েছে, সেই আসনে দেখা গিয়েছে আপনি বিভিন্ন দিন থেকে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং কংগ্রেস প্রার্থীর হয়ে প্রথম সারির কাজ করে যাচ্ছেন। বর্তমানে কংগ্রেসের করিমগঞ্জের অবস্থান কি রয়েছে, কি বলবেন? দেখুন, বিগত যে কয়েকদিন থেকে করিমগঞ্জ আসনের, করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলায় বিভিন্ন জনসভায় আমি যোগদান করছি এবং গেলে ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে। তার থেকে এটা পরিষ্কার যে জনগণ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জনগণ বলতে আমি বলবো 100% জনগণ কোনোদিন গণতান্ত্রিক দেশে কারো পক্ষে একমত হয়নি, কিন্তু এভাবে 80% কোনো কোনো এলাকায়, এভাবে 60% কোনো এলাকায়, এলাকা নির্বিশেষে এই যে সমস্ত করিমগঞ্জ লোকসভা সমষ্টির অধিকাংশ লোক কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য মনস্থির করে ফেলেছেন। তার অবশ্য কিছু কারণ আছে, কিছুটা আছে দলীয় আদর্শ, আর এর চেয়েও একটা বড় ফ্যাক্টর হাফিজ রশিদ চৌধুরীর ব্যক্তিত্ব। হাফিজ রশিদ চৌধুরী অত্যন্ত একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইন বিশারদ এবং সমাজসেবায় তার যথেষ্ট অবদান রয়েছে। বিশেষভাবে বিভিন্ন সময়ে বাঙালি অবাঙালি যে মানুষ যখনই কোনো হেনস্থার শিকার হয়েছেন, তার সাহায্য প্রার্থনা করা লাগেনি, তিনি অন্যান্য ভাইদের নিয়ে স্বেচ্ছায় ঝাঁপিয়েছেন আইনি লড়াইয়ে। তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। ডি ভোটার হোক, এনআরসি হোক এবং বিদেশি সমস্যা হোক, এই সমস্ত জটিল সমস্যা যেটা কেবল মুসলমানদের নয়, মুসলমান অমুসলমান ভাইদের সমস্যা, এবং তিনি মনে প্রাণে একজন ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, এই জন্য তিনি সবার জন্য কাজ করেছেন। আমরাও সঙ্গে ছিলাম অনেক। সেই সুবাদে এই কয়েকদিন থেকে আমি দেখছি মানুষ কেবল মুসলমান নন, মুসলমান অমুসলমান নির্বিশেষে প্রায় অধিকাংশ লোক মনস্থির করেছেন যে এবার করিমগঞ্জ আসন থেকে ইন্ডিয়া সমর্থিত কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে বিপুল ভোটে জয়বান। এই যে কথাটা, এটা আপনার যেহেতু আপনার ব্যক্তিগত মতামত ইতিমধ্যে তুলে ধরলেন, যেহেতু আগামী 24 তারিখ নির্ণায়ক ভূমিকা পালন নেবে এবং রেজাল্টের দিন দেখা যাবে কার পাল্লা বাড়ি খেয়ে কোথায় রয়েছেন। কিন্তু যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক সময় বিতর্কিত মুখ ছিলেন, যে সময় ওনার প্রার্থিত্ব ছিলেন, সে সময় কমলাক্ষ দেবপুর কাস্তের প্রার্থী ছিলেন বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপিত হয়েছিল। সেই জায়গা থেকে আজকের দিনে একসময় স্বরূপ দাসের কিন্তু তকমা দেওয়া হয়েছিল, আজকের দিনে আপনার মতে কিন্তু অনেক উত্থান হয়েছে এবং এখানে থেকে ত্রিকোণীয় একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু দাবি করছেন করিমগঞ্জের খেলাটা কিন্তু সহজ নয়। ত্রিকোণী লড়াই যেভাবে কংগ্রেস লড়াইয়ে রয়েছে, ঠিক সেভাবে এআইইউডিএফও রয়েছে এবং ঠিক সেভাবে সমান সমান বিজেপিও রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে ত্রিকোণী লড়াই মানে বিজেপির এন্ট্রি, কি বলবেন? দেখুন, আমি কোন দলের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কথা বলবো না, যে ত্রিকোণী লড়াইয়ের আমি সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, প্রথম অবস্থায় ত্রিকোণী লড়াইয়ের সম্ভাবনা ছিল। পরবর্তীতে মানুষের চিন্তা করে, বিশেষভাবে সংখ্যালঘু এলাকায় মানুষ চিন্তা করে এক সাইড ছেড়ে দিয়েছে। মানুষ এখন কংগ্রেসের দিকে বিপুল ভাবে সমর্থন নিয়ে এগিয়ে এসেছে। বিজেপির আপনি লক্ষ্য করবেন এবং রেজাল্টের পরে দেখবেন কিছু সংখ্যক নয়, অনেক বিজেপির সমর্থক ও কংগ্রেসের আদর্শে বিশ্বাস করুন না করুন এবং ব্যক্তি হাফিজ রশিদ চৌধুরীর ব্যক্তিত্ব এবং তার অতীতের যে হিন্দু মুসলমান নির্বিশেষে নির্যাতিত মানুষের সপক্ষে আইনি লড়াইয়ে তার যে সহযোগিতা, এর জন্য অনেক মানুষ অমুসলমান
ভোটার, এমনকি কিছু বিজেপির সমর্থকও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ওরাও হাফিজ রশিদ চৌধুরী হাত প্রতীক চিহ্নে ভোট দেবেন। এজন্য আমি ত্রিকোণী লড়াইয়ের বর্তমান অবস্থানে কোনো সম্ভাবনাই দেখছি না, দ্বিমুখী লড়াই হবে। যেহেতু দ্বিমুখী লড়াই, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে যাকে উনি চাইবেন ওনাকে বিজেপিতে নিয়ে যেতে পারবেন। যদি আপনারা কতটুকু এই মুহূর্তে সক্ষম রয়েছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হলে বিজেপিতে যোগদান করবেন না, যারাই কিন্তু দেখা গিয়েছে প্রায় 80% কংগ্রেসে কিন্তু এই মুহূর্তে বিজেপিতে যোগদানের পথে? দেখুন, হিমন্ত বিশ্ব শর্মা উনি বয়সে আমার ছোট, আমি ছোট ভাই হিসাবে দেখি, একসঙ্গে অ্যাসেম্বলিতে ছিলাম। উনি কিন্তু অনেক কথাই বলেন, অনেক কথা বলেন। যে তিনি বলেছিলেন আসামে 14 সিটের মধ্যে 14টা সিটই তার দল জিতবে। তো আমি বলি, তাকে পেলে আমি পরামর্শ দিতাম যে 14টা কেন বললেন, বলতেন 14 সিটের মধ্যে 16 সিটেই জিতে যাবেন। এত বেশি অতিরিক্ত বাড়াবাড়ি কথা জনসাধারণ ভালো পায় না। তাছাড়া আপনারা জানেন, বিগত 2-1 দিনের মধ্যে সর্বভারতীয় কিছু সংবাদ মাধ্যম তাদের সমীক্ষা যেটা প্রকাশ করেছে, সে সমীক্ষায় দেখা গিয়েছে ভারতবর্ষের মধ্যে এই নির্বাচনে 300-র অধিক সিটে ইন্ডিয়া সমর্থিত জোটের জয়লাভের সম্ভাবনা দেখিয়েছে, যার জন্য এই সমীক্ষা প্রকাশ। সমীক্ষার প্রসঙ্গ কিন্তু আমরা অনেক সময় এই মুহূর্তে বলতে পারি না, যেহেতু কে দিয়েছে এটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি সমীক্ষার প্রসঙ্গটা একদমই কিন্তু খারিজ করে দিয়েছি আপনার, সেটা কিন্তু আমি বলতে পারি না। কিন্তু যেহেতু হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক সময় আপনার সাথে ইউডিএফ ছিলেন সম্ভবত, আপনি যখন ইউডিএফ করেছিলেন, অন্যতম ছিলেন, একদম সেকেন্ড হাই কমান্ডার ছিলেন উনি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক সময় ইউএমএফ ট্রানজিশন দল ছিল, সেখান থেকে এসে ইউডিএফ এ যোগদান করেছেন এবং বেশ কয়েকবার কিন্তু নির্বাচনে অবতীর্ণ হয়েছেন 5বার। কিন্তু আজকের দিনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আপনাদের সময় ইউডিএফ এ ছিলেন, কি একটা পরিবর্তন এসেছে যে হাফিজ রশিদ চৌধুরীকে মানুষ সমর্থন করবে? এক সময় কিন্তু কংগ্রেস বিদ্বেষী ছিলেন হাফিজ রশিদ চৌধুরী, কংগ্রেসের কড়া সমালোচক ছিলেন। রাজনীতিতে এভাবে হয়। হাফিজ রশিদ চৌধুরী যখন অন্য রাজনৈতিক দল করেছেন তখন কংগ্রেসের সমালোচক ছিলেন, এটা অতি স্বাভাবিক। হিমন্ত বিশ্ব শর্মা আজকে আসামের চিফ মিনিস্টার, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি তো বিজেপির এর চেয়ে আরো কট্টর সমালোচক ছিলেন। তিনি এই বদরপুরের বুহারি গৌতমের জনসভায় এসে প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তিনি এখানে বলেছিলেন যে গুজরাটে নরেন্দ্র মোদীর পাইপলাইনে দিয়ে, ওয়াটার সাপ্লাই পাইপলাইনে দিয়ে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়। সেই হিমন্ত বিশ্ব শর্মা আজকে সুর কিভাবে? সুতরাং হাফিজ রশিদ চৌধুরী নীতিগতভাবে কংগ্রেসের সমালোচক ছিলেন, অবশ্যই ছিলেন। ইদানিং দেশের পরিস্থিতি, সংবিধান এবং গণতন্ত্র রক্ষার খাতিরে তিনি কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগদান করেছেন। এই জন্য তিনি কংগ্রেসের হয়ে সঠিকভাবে কাজ করছেন। সুতরাং পরবর্তীতে হাফিজ রশিদ চৌধুরী কোন অবস্থায় কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাওয়ার 0.001% কোন সম্ভাবনা নেই। এবং কিভাবে আপনি এত দৃঢ়তার সহিত বলছেন যে 0.1% পরিবর্তন 1 সেকেন্ডের মধ্যে হয়? কমলা কদে প্রকাশিত 72 ঘন্টার মধ্যে বিজেপিতে যোগদান করেছেন হাফিজ রশিদ চৌধুরী। আমি 1968 ইংরেজি থেকে, ছাত্র জীবন থেকে আমি তাকে চিনি। আমি উর্দু ক্লাসে ছিলাম, হাফিজ রশিদ চৌধুরী আমার এক ক্লাস জুনিয়র ছিলেন, তখন থেকে চিনি। হাফিজ রশিদ চৌধুরীর ব্যক্তিগত একটা চারিত্রিক বৈশিষ্ট্য, আদর্শ আছে, তিনি নীতির সঙ্গে কম্প্রোমাইজ করেন না। সুতরাং যে নীতিতে তিনি এই কংগ্রেসে যোগদান করেছেন, আমি 100% এভাব বিশ্বাসী তিনি এই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, দল ত্যাগ করে বিজেপিতে মুখে যাবেন না। নীতির সাথে কম্প্রোমাইজের কথা বলছেন, ইউডিএফ কি নীতির সাথে কম্প্রোমাইজ করে? কেন ইউডিএফ থেকে মানুষ ভোট দেবে না? জি দেখুন, সেটা যদিও সর্বভারতীয়, কিন্তু বিহারের ক্ষেত্রে অন্য প্রসঙ্গ থাকতে পারে। আমাদের এখানে আমি দেখতেছি, যেটা আপনি প্রসঙ্গ এনেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা। হিমন্ত বিশ্ব শর্মাকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, ভালো পাই, স্নেহ করি, কিন্তু তার সব কথা যে সঠিক এটা মুঠেই নয়। আপনারা দেখতেছেন তিনি যতটি কথা বলেছিলেন, আমি এখন এত উদাহরণ দেওয়ার সময় নেই, সব কথা তার বাস্তবে রূপায়িত করতে পারেননি। এই জন্য তিনি যদি বলেন যাকে চান বিজেপিতে নিয়ে আসুন, তো আমি তাকে চ্যালেঞ্জের সুরে বলি যে তিনি তো বলেছেন 2025 ইংরেজিতে ভূপেন বরা বিজেপিতে আসবেন।
কিন্তু ভূপেন বরাক বিজেপিতে আসবেন না বলে যেভাবে বলেছেন, আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জের সুরে ছোট ভাই হিসাবে বলবো যে তিনি কাকে চান, কাকে অ্যাডভান্স বলে দিন যে আমি ওকে বিজেপিতে নিয়ে আসবো, যদি এরকম তাকে দেখিয়ে দিন। অসম্ভব কথা, যেটা কোন অবস্থায় সম্ভব হয় না। তিনি যেটা চান সেটা করতে পারবেন না, এবং এই জন্য সিদ্দিক আহমদের মতো সংখ্যালঘুর জন্য সিদ্দিক আহমদ এক সময় সংখ্যালঘুর নেতা হিসাবে তিনি নিজেকে জড়িয়েছিলেন এবং সংখ্যালঘু ফিগার ছিলেন, এবং মন্ত্রিত্বর পিছনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব করার একটা প্রসঙ্গ ছিল। কিন্তু সেই সিদ্দিক আহমদ আজকের দিনে বিজেপি হয়ে কাজ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে অসম্ভব হবে যে বিজেপিতে যোগদান করতে পারবেন না? সিদ্দিক আহমদ ব্যক্তি হিসাবে তার সেটা সিদ্ধান্ত অন্য কথা, কিন্তু সবাই তো সিদ্দিক আহমদ নন, সবাই সিদ্দিক আহমেদের মতো নন। অতএব হাফিজ রশিদ চৌধুরী সিদ্দিক আহমেদের সঙ্গে কোনো তুলনাই হইতে পারে না। হাফিজ রশিদ চৌধুরীর যে ব্যক্তিত্ব, যে শিক্ষাগত যোগ্যতা, তার যে অভিজ্ঞতা এবং অতীত ইতিহাস, তিনি কাউকে কেয়ার করেননি। সংখ্যালঘু, বার্ষিক সংখ্যালঘু ইত্যাদি একলের জন্য যেভাবে কাজ করে গেছেন, তিনি কোনো অবস্থায় এই আগ্রাসী বিজেপির সঙ্গে যারা কোথায় কোথায় আগে বললেন, হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেন, এই কিছুদিন আগে বললেন যে মিয়াদের বুট লাগে না, চাচা মামাদের বুট লাগে না, তার মানে মুসলমানদের বুট লাগে না। এখন কেন মুসলমানদের দুয়ারে দুয়ারে ঘুরছেন, কেন বলছেন সবাই লাগে? এটা তো একটু লজ্জা পাওয়ার কথা। সুতরাং তিনি যাকে চাইবেন এটা মোটেই বিজেপি নিয়ে যাবেন, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। আমি যদি এখন বলি যে আমি যেদিন চাইবো হিমন্ত বিশ্ব শর্মাকে আবার কংগ্রেসে নিয়ে আসব, আমি এটা বলবো না, তার সময় কি। কিন্তু এক সময় তো তিনি কংগ্রেসের থেকে বিজেপির প্রতি এত কট্টর সমালোচক ছিলেন। আমি যেটা বললাম, আমি আপনাদের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মাকে স্মরণ করে দিচ্ছি যে আপনি যে কথাটি বলেছিলেন নরেন্দ্র মোদী সম্বন্ধে, যে গুজরাটের জল সরবরাহের পাইপলাইন দিয়ে মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে, আপনি কি সেই কথার উপরে কোন অটুট আছেন, না কেন মত পরিবর্তন করেছেন? তার কাছে এটা স্পষ্টীকরণ আমি চাচ্ছি। যেহেতু আপনি বললেন এআইইউডিএফ এর প্রার্থী এবং এআইইউডিএফ এর প্রার্থীর প্রসঙ্গে আপনি কি বলবেন এই মুহূর্তে? দেখুন, আমি 10 বছরের বিধায়ক ছিলাম। ব্যক্তিগতভাবে কারো সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে, কড়া সমালোচনা বা এমনি কিছু করতে আমি রাজি নই। এআইইউডিএফ এর যিনি প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, একজন, আমি যতটুকু জানি, একজন সজ্জন ব্যক্তি, দানশীল ব্যক্তি, সমাজসেবী ব্যক্তি, ঠিকই আছে। কিন্তু রাজনীতি অন্য জিনিস। রাজনীতিতে হাফিজ রশিদ চৌধুরীর সঙ্গে টক্কর দেওয়ার মতো ভারতবর্ষে পার্লামেন্টে যত ক্যান্ডিডেট আছেন, যত পার্টির, যদি তোর মধ্যে মাত্র 20 থেকে 25 জন ক্যান্ডিডেটের লিস্ট করা যায়, তাহলে তোর মধ্যে একজন অবশ্যই হাফিজ রশিদ চৌধুরী থাকবেন। সুতরাং সমাজসেবা, 5 ভোটে হেরেছেন, সেটাও কিন্তু মনে রাখতে হবে। ইন্দিরা গান্ধী হেরেছেন, আবার জিতেছেন। শাহুল চৌধুরী, আমি তো বলতেও চাই না, অত একজন দানশীল সমাজসেবী ব্যক্তি হওয়ার সত্ত্বেও 2 বার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েও তিনিও হেরেছেন। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে হার জিত এটা অতি স্বাভাবিক ব্যাপার। যেহেতু নোয়াগাঁও তিনি নির্বাচন খেলেছিলেন, সম্ভবত সেখানেও কিন্তু হেরেছেন, করিমগঞ্জে এফডিএফ এর হয়ে খেলেছেন, সেখানেও কিন্তু হেরেছেন। কিন্তু হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রসঙ্গে আপনি বারবার একাধিক মন্তব্য করছেন, ওনাকে এক ধরনের আমাদের যে যারা ভিউয়ার্স রয়েছেন, জনসাধারণের কাছে আপনি একজন বড় ব্যক্তি দেখানোর চেষ্টা করছেন। যে সময় করিমগঞ্জ লোকসভা আসনের 2টা সিট কর্তন করা হয়েছিল, সে সময় হাফিজ রশিদ চৌধুরী কোথায় ছিলেন? করোনার সময় হাফিজ রশিদ চৌধুরী কোথায় ছিলেন? যে সে সময় হাফিজ রশিদ চৌধুরী না বিধানসভায় ছিলেন, না পার্লামেন্টে ছিলেন। এই উত্তর চাইতে হলে কৃপানাথ মালার কাছে আমাদের যেতে হবে। যখন করিমগঞ্জের 2টি সিট কাটা হলো, তো কৃপানাথ মালা পার্লামেন্টে কি এর প্রতিবাদ করেছিলেন। যারা আসাম বিধানসভায় বরাক উপত্যকার বিশেষভাবে বিজেপির বিধায়ক যারা ছিলেন, তারা কেন নির্বাক ছিলেন? হাফিজ রশিদ চৌধুরী তখন তো বিধানসভার ভিতরে ছিলেন না, পার্লামেন্টের ভিতরেও ছিলেন না। আমি এজন্য বলছি, তার ব্যক্তিত্ব সম্বন্ধে আমি সম্যকভাবে অবগত। যদি এবার করিমগঞ্জ আসনের, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সম্মানিত ভোটাররা যদি তাকে জয়লাভ করার সুযোগ করে দেন,
তাহলে দেখবেন পার্লামেন্টে তিনি কিভাবে আলোচনা করেন, আমাদের বরাক উপত্যকা সহ বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে কিভাবে আওয়াজ তুলেন, সেটা পরবর্তীতে দেখা যাবে। হাফিজ রশিদ চৌধুরী সাহেবের উপর একটা অভিযোগ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছি। তিনি শুধু লোকসভা নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য কংগ্রেসে যোগদান করেছেন এবং করিমগঞ্জ যেহেতু সংরক্ষণ মুক্ত হওয়ার চেষ্টা চাই, সেই সংরক্ষণের দিকে চোখ রেখে কিন্তু কংগ্রেসে যোগদান করেছেন। দেখুন, কে কি উদ্দেশ্য নিয়ে, মানুষের হার্ট অপারেশন করার যন্ত্র আমার কাছে নেই, কিন্তু বাহ্যিক যেটা দেখছি, তিনি দেশের সামনে যে গণতন্ত্র বিপন্ন, সেকুলারিজম বিপন্ন, ভারতের সংবিধান বিপন্ন, এই অবস্থায় কেবল হাফিজ রশিদ চৌধুরী নয়, ভারতের জাতি ধর্ম নির্বিশেষে যথেষ্ট বুদ্ধিজীবী মানুষ অত্যন্ত আতঙ্কিত এবং চিন্তিত। এই হিসাবে সেই বুদ্ধিজীবী ফোরামে এ ধরনের আলোচনা হয়েছে, সেই বুদ্ধিজীবী ফোরাম থেকে হাফিজ রশিদ চৌধুরীকে চাপ দেওয়া হয়েছে। এবং বিগত কিছুদিন আগে একটি সুপ্রিম কোর্টে আসামের মাদ্রাসা বিলুপ্তকরণ, যেটা এই আসাম সরকারই হিমন্ত বিশ্ব শর্মা সংবিধানকে বুড়ি আঙ্গুল দেখিয়ে মাদ্রাসা বিলুপ্ত করেছেন, তার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে যে মোকদ্দমা চলছে, সেই মোকদ্দমায় আমাদের সহযোগিতায় রয়েছেন হাফিজ রশিদ চৌধুরী। এ ব্যাপারে হাফিজ রশিদ চৌধুরী এবং আমি দিল্লিতে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আলোচনাতে গিয়েছিলাম। তখন দিল্লির ৮-১০ জন উচ্চস্তরের বুদ্ধিজীবী একটা চায়ের আসরে আমিও উপস্থিত ছিলাম। সেই চায়ের আসরে হাফিজ রশিদ চৌধুরীকে অত্যন্ত জোর দিয়েছিলেন যে আমাদের কাছে সুযোগ নেই, আপনার যেহেতু করিমগঞ্জে একটি আসন সংরক্ষণ মুক্ত হয়েছে, আপনি আর নীরব থাকলে হবে না, আপনি ধর্ম নিরপেক্ষ একটি রাজনৈতিক দলে যোগদান করুন এবং করিমগঞ্জ আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন, আমরাও সহযোগিতা করব। এই জন্য আমি বলছি, কেবল এমপি হওয়ার লালসে, এমপি হওয়ার অভিপ্রায়ে তিনি যোগদান করেননি, নীতিগতভাবে দেশের সংকটময় সময়ে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার তাগিদে তিনি কংগ্রেসে যোগদান করেছেন। দেখা গিয়েছে মুসলিম ভোট কিন্তু বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ফিশারম্যান সম্প্রদায়ের ভোট বিজেপিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তারা যাকে যাকে বিজেপিতে যোগদান করছেন। আপনি তোর আগে বললেন যে হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু বিদ্বেষী কথা বলে থাকেন বা এই ধরনের একটা কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন দেখা যাচ্ছে করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘু ভোটাররা কিন্তু বিজেপির দিকে যোগদানের পথে এবং বিজেপির দিকে দাবিত হচ্ছে। দেখুন, এটা যেভাবে বাহ্যিক একটা বিরাট আকারে প্রচারণা চালানো হচ্ছে, তার বাস্তবতা নেই। কেন বাস্তবতা নেই? এই জন্য যে সংখ্যালঘু, অর্থাৎ সুধা ভাষায় আমি বলবো মুসলমানরা বিজেপির প্রতি ঝুঁকতে পারবে না। কারণ যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে, যে বিজেপি ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের বারবার হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, যাদের মুসলমানদের ভিতরে ঈমান আছে, সে ধরনের মুসলমান কোন অবস্থায় এই বিজেপি দলকে আর সরকারকে সমর্থন মোটেই করতে পারে না। হ্যাঁ, সব ক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা আন্দোলনেও এই দেশের কিছু মানুষ তো বিশ্বাসঘাতকতা করেছেন। সুতরাং মুসলমানদের মধ্যে যে একেবারে নাই সেটা আমি বলছি না, কিন্তু রেজাল্টের পরে দেখবেন এই সংখ্যা মুসলমান বিজেপিকে সমর্থন করার অতি অল্প। নম্বর 2, কোটামনি এলাকা, পাতারকান্দির কোটামনি এলাকা ইত্যাদি এলাকায় যারা সরকারি খাসল্যান্ডে বসবাস করছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে, তোমরা যদি ভোট না দাও 7 তারিখ তোমাদের বাড়িতে বুলডোজার আসবে। এবং এটা আপনারা নিশ্চয় দেখেছেন সংবাদ মাধ্যমে, যে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আক্ষেপ লাগে, আমরা ভাই হিসেবেই সম্বোধন করি, কিন্তু এত অগণতান্ত্রিক অশালীন ভাবে কথা বলেছেন। মুসলমানদের সামনে বসি তোমরা কাকে বলবে, ঠিক তোমরা সিদ্ধান্ত নাও, না তোমাদের বাড়িতে বুলডোজার আসবে। অবশ্যই এই কথাটা কিন্তু রাতাবাড়ি নির্বাচন কিন্তু এই ধরনের কোন প্রসঙ্গ সম্ভবত আসেনি। সুতরাং এ ধরনের ধমকি হুমকিতে আমি মেনে নিলাম তর্কের খাতিরে কিছু সংখ্যক মুসলমানদের ভোট অতি অল্প সংখ্যক যেতে পারে, কিন্তু এটাও জেনে রাখুন বিজেপির প্রতি, বিজেপির যারা সমর্থক, বিজেপির সহায়ক, বিজেপির কর্মী অনেক বিক্ষুব্ধ আছেন যথেষ্ট। তারা 2-3 জনের দাদাগিরি মেনে নিতে পারছেন না। আমাদের সঙ্গে পূর্ব পরিচয় হিসাবে টেলিফোনে যোগাযোগ হয়। জেনে রাখুন বিজেপি পরিবারের থেকে অনেক ভোট এবং হাফিজ রশিদ চৌধুরীর ধর্ম নিরপেক্ষতা
বিতর্কের ঊর্ধ্বে থাকার কারণে অনেক বিজেপির ভোট এবং অমুসলমান ভোট হাফিজ রশিদ চৌধুরীর হাত চিহ্নে আসবে, সুতরাং ব্যালেন্স ওদিকে বেড়ে যাবে। এই যে আপনি হুমকি ধমকির কথা বললেন বা জামা লাগার কথা বললেন, সেটা কিন্তু আমি যদি এই হুমকি ধমকি দেওয়ার পিছনে যদি কংগ্রেস এই সুযোগ করে দিয়েছে বললে কি ভুল হবে? দেখুন, এই বিতর্কে এখন যেমন সুযোগ করে দিয়েছে কে সেটা অন্য কথা, কিন্তু দিচ্ছে কে, আমার খেয়ে দিচ্ছে। যদি স্বাধীনতার পরে এই যে যারা রয়েছেন কাস্টল্যান্ডে তাদেরকে যদি পাট্টা প্রদান করা হতো কংগ্রেস গভর্নমেন্টে, আজকের দিনে এই যে সুযোগ সন্ধানী যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে এভাবে সংখ্যালঘুদের উপর একটা নির্যাতন করতে পারত না। তার জন্য যদি 100% দায়ী কংগ্রেসকেই করতে হবে। দেখুন, আমি কংগ্রেস রাজনীতি করলেও একবার অন্ধভাবে করি না, আপনার কথা মেনে নিচ্ছি। যদি পূর্বতন সরকার, কংগ্রেস সরকারও ছিলেন, জনতা সরকারও ছিল এই আসামে, যদি সেই সরকার এই দায়িত্ব পালন করত, এটা অবশ্যই সত্য যে এখন এই মানুষগুলোর উপরে নির্যাতন হতো না। করেনি বলে কংগ্রেসকেও তো এই মুসলমানরা শিক্ষা দিয়েছে, ক্ষমতাচ্যুত করেছে। সুতরাং আজকে বিজেপি যদি এটা করে তাহলে বিজেপিও একদিন শিক্ষা পাবে, এবং আপনারা দেখবেন এবারের নির্বাচনে বিজেপির সমর্থনকারী কিছু নয় অনেক লোক কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে ভোট দেবেন বলে আমাদের বলছেন। ত্রিপুরার যে সংস্কৃতি রয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন, মারামারি, হানাহানি, বোমা হামলা, অ্যাটম বোমা নিক্ষেপ, গড়বাড়ি জ্বালিয়ে দেওয়া। ত্রিপুরার নির্বাচন মানে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসবে। এমনকি আমাদের সূত্র দাবি করছে যে কংগ্রেসের সমর্থকরা বিজেপির সমর্থকরা পর্যন্ত ফোনই করেনি, এবং বিজেপির নেতাদেরকে কংগ্রেস নেতারা ফোন করেনি, নাম্বার পর্যন্ত নেই। এটা এইরকমই ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই মুহূর্তে আজকে বলি, যদি আসামেও কিন্তু এই ধরনের সংস্কৃতি আমদানি করার পথে হচ্ছে। বিগত দিনে আপনার রাতাবাড়ি ঘটনা বলুন, হাফিজ রশিদ চৌধুরীকে গতকাল কালো পতাকার দেখানো বলুন, এটা সুস্থ গণতন্ত্রকে এইসব মানায়? মুঠেই নয়। এই ধরনের ঘটনা সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সমস্ত ধরনের অসহনশীলতা, সন্ত্রাসবাদী কার্যকলাপ অবশ্যই বন্ধ করতে হবে, এবং অপর পক্ষের বক্তব্য, অপর পক্ষের কার্যকলাপকে বরদাস্ত অবশ্যই করতে হবে। সুতরাং সেখানে যে দলেরই হোক, গতকাল হাফিজ রশিদ চৌধুরীকে যারা কালো পতাকা দেখিয়েছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। অন্য প্রার্থীকে করলেও, অন্য দলের প্রার্থীকে করলেও আমরা মেনে নিতাম না, আমরা তার তীব্র নিন্দা করি। সঙ্গে একটি কথা বলি, গতকাল যে কাজ করেছে যে কয়েকজন ছেলে, মুষ্টি মেয়েও হাতে গোনার মতো, এতে কিন্তু হাফিজ রশিদ চৌধুরী লাভ করেছে অনেকটা। কারণ এই সংবাদটা যখন ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন হাফিজ রশিদ চৌধুরীর প্রতি আরো সিম্পেথি বেড়েছে। এমনকি রাত্রে টেলিফোনে আমাকেও 4-5 জন লোক বলেছেন যে এই ঘটনা থেকে অত্যন্ত মর্মাহত, এটা গণতন্ত্রের পক্ষে হুমকি। সুতরাং যারা করেছে তারা বলল যে আমরাও হাফিজ রশিদ চৌধুরীর বিরোধী শিবিরে গতকাল পর্যন্ত কাজ করেছি, কিন্তু আজকের এই ঘটনা দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং আমার নিজেদের মত পরিবর্তন করেছি যে এই ব্যক্তিকে, এত উচ্চশিক্ষিত একটা লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তিকে এ ধরনের হ্যারাসমেন্ট করার জন্য আমাদের মত পরিবর্তন করেছি। আমরা তার জন্য দোয়া করব এবং তাকে ভোট দেব। আপনি এই যে কথাটি বললেন, সেই কথাটি কিন্তু রাতাবাড়ি ঘটনার পর কিন্তু বলার প্রয়োজন ছিল না। একজন বিধায়ককে এভাবে অপদস্থ করা হলো, গাড়িতে লাথি মারা হলো। যদি আপনার সুস্থ গণতন্ত্রের কথা বললেন, সুস্থ গণতন্ত্র শুধু খালি কংগ্রেসে কি রয়েছে না। দেখুন, আমি এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিইনি। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। সঙ্গে বলছি, অন্য কোন দলের কাউকেও এ ধরনের হ্যারাসমেন্ট করলে কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না, তার নিন্দা করবো। রাতাবাড়িতে যেটা হয়েছে সেটাও সেই, আমরা তার নিন্দা করি। এ ধরনের অন্য কোনো বিরোধী দলের হোক, সরকারি দলের হোক, প্রার্থীর প্রতি, কর্মীর প্রতি এ ধরনের অসহনশীলতা, অগণতান্ত্রিক কার্যকলাপ সমর্থনযোগ্য তো নয়, এটা একেবারে নিন্দনীয়। এবং এই অবস্থা যেটা, এই স্বভাব যেটা, এটা পরিবর্তন করা ভারতের সুস্থ নাগরিকের জন্য অত্যন্ত কর্তব্য। এআইইউডিএফ প্রসঙ্গে কি বলবেন? এআইইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরউদ্দিন আজমল দুবৃতি নির্বাচনে অবতীর্ণ হয়েছে, ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু সেই জায়গায় অনেক ব্যাকফুটে রয়েছে এআইইউডিএফ। আবার করিমগঞ্জেও আপনার কথা মতে ব্যাকফুটে এআইইউডিএফ রয়েছে। এআইইউডিএফ এর আজকের দিনে 3-3টা আসন দিয়ে ব্যাকফুটে যাওয়ার পেছনে কি কারণ? দেখুন, আমি একসময় এআইইউডিএফ প্রতিষ্ঠার লগ্নে আমি
প্রতিষ্ঠাপক 4-5 জনের মধ্যে একজন ছিলাম, হাফিজ রশিদ চৌধুরী ছিলেন। এরপরে নীতিগত কারণে যে উদ্দেশ্যে যে নীতি নিয়ে এআইডিএফ প্রতিষ্ঠিত করেছিলাম, যখন দেখলাম সম্পূর্ণ নীতি বিচ্যুত হয়ে গিয়েছে এবং এর মধ্যে আরো অনেক যেগুলা কথা বলাটাই আমাদের পক্ষে লজ্জা লাগে, সেই সমস্ত ব্যাপার এসে গেল এবং দলের ভিতর থেকে একজন বিরুদ্ধে ষড়যন্ত্র যেটা শুরু হলো, সেই অবস্থা বরদাস্ত করতে না পারে হাফিজ রশিদ চৌধুরী, তাকেও চেষ্টা করা হয়েছিল বহিষ্কার করার। যখন তিনি টের পেয়ে সঙ্গে সঙ্গে ইস্তেফা দিয়েছেন, আপনারা জানেন আমাকেও করা হয়েছে। কিন্তু আমি কিছুদিন আগে বরাককণ্ঠের একটি গণ আদালত, জনতার আদালতে আমি তথ্য প্রমাণ দিয়ে দিয়েছিলাম এবং সেদিন অবশ্য জনগণ পরে আমাকে বলেছেন, আমরা অনেক প্রশ্ন করতে এসেছিলাম, আপনার এই ক্লারিফিকেশন প্রমাণ দেখার পর আমরা বুঝে নিয়েছি যে আপনার প্রতি এত এই বিশ্বাসঘাতকতা, এত ষড়যন্ত্র করা হয়েছে। আমি এআইডিএফ সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে এমন বেশি বলতে রাজি নই, জনগণ জেনে নিয়েছেন। রাজনীতির নামে যদি ব্যবসা বাণিজ্য মুখ্য হয়, রাজনীতির আড়ালে যদি আর্থিক কোটি কোটির ব্যবসা বাণিজ্য হয়ে যায় মুখ্য, এবং প্রার্থী দেওয়ার সময় যদি নীতি বহির্ভূত কাজ হয়, সেজন্যই আজ এই অবস্থা হয়ে ব্যবসার জন্য কি ইউডিএফ দল চলছে? দেখেন, বিভিন্ন জনের বিভিন্ন মত। আমি বললাম যদি হয় নতুবা এই দলের প্রতি আজ এই দল বেগফুটে যাওয়ার অন্য কোন কারণ। যে সময় আপনি ইউডিএফ ছিলেন সে সময় ইউডিএফ এর সুপ্রিমোর সাথে ঘনিষ্ঠতা ছিল। বিগত কয়েকদিন পূর্বে আপনার ঘরে উনি গিয়েছেন এবং এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে। আপনার প্রাথমিক ধারণা কি ইউডিএফ রাজনৈতিক দল গঠন করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে? দেখলাম তো এরকমই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, মানে ব্যবসার ফায়দা লুটছে। এটা তো পরিষ্কার, এটা বলতেই লাগে না। কিভাবে যদি একটু বিস্তারিত বলুন। দেখুন, ব্যক্তি যেহেতু ব্যক্তি কেন্দ্রিক, আমি কোন ব্যক্তির সম্বন্ধে আলোচনা করতে খুব রাজি নই, এবং যেটা একেবারে সমস্ত আসাম বা ভারতের, আসামের বাইরেও জনগণের কাছে পরিষ্কার হয়েছে। একটি কথা বললেই আর কিছু লাগবে না। এবার রাজনৈতিক কারণে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট হয়েছে, বিভিন্ন নীতি আদর্শ, বিভিন্ন মেরুর রাজনৈতিক নেতারা একজোট করেছেন। একটি দলকে কেন জুটে নিল না? মাত্র একটি দলকে কেন জুটে নিল না? কেউ গ্রহণ করলো না কেন? দুয়ারে দুয়ারে হেঁটেছেন, গুজরাটে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দুয়ারে দুয়ারে হেঁটে ধর্ণা দিয়েছেন, আমাকেও জুটে সামিল করুন, কেউ সামিল করলো না কেন? সুতরাং ভারতের আসাম কংগ্রেসের বানচাল ছিল, আসাম কংগ্রেসের ভিতরে একটা বানচাল করে তাদেরকে ঢুকানো হয়নি বলে একটা অভিযোগ উঠতে উঠেছে। এটা সিদ্ধান্ত তো আসাম কংগ্রেসের নয়, সর্বভারতীয় কতটা রাজনৈতিক দল। আর যদি এটা বলেন তা তো আমি বলবো এটা আসাম কংগ্রেসের একটা কৃতিত্ব। সর্বভারতীয় এতটা রাজনৈতিক দলকে যদি আসাম কংগ্রেস প্রভাবান্বিত করতে পারে, সেটা তো একটা তার কৃতিত্ব। কিন্তু আসল ব্যাপার এরকম নয়। সর্বভারতীয় অনেক রাজনৈতিক দল জোট বেঁধেছে, সেই জোটে শরিক হওয়ার জন্য নীতি বহির্ভূত ভাবে বিভিন্ন ভাবে অনুরোধ করে ভিক্ষার পাত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি করে ঘরে ঘরে দুয়ারে গেছেন, কেউ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এই প্রশ্নটির উত্তর খুঁজলেই সেই বেগফুটে যাওয়ার কারণ পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আপনার ঘরে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমের, সে বিষয়ে কোন রাজনৈতিক কথাবার্তা হয়েছে? দেখুন, সেদিনও বলি, কিছু কথা যদি কোনো ক্ষেত্রে হয়ে যায়, আপনার আমার মধ্যেও, আপনিও যদি বলেন এ কথাটা কোথাও ফাঁস করবেন না, তাহলে আমার নৈতিক কর্তব্য আমি কোনোদিন বলবো না। সুতরাং সংবাদ মাধ্যম আমার বাড়িতে গিয়েছেন, তিনি সৌজন্য সাক্ষাতে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, বলেছেন ভাইয়ে ভাইয়ে ভুল বুঝাবুঝি হয় সেটা ভুলে যাবেন, যে যা বুঝার বুঝেছেন আমিও বুঝে গিয়েছি। সুতরাং এর বেশি আমি যদি, আপনি যেহেতু নীতির কথা বলেছেন, আপনার নীতির বাইরে আপনি যাওয়া, আমি ফোর্স করবো না আপনাকে যাওয়ার। আমি যদি একটা কথা বলি আপনাকে ইউডিএফ এ যাওয়ার জন্য উনি আমন্ত্রণ করেছিলেন, সেটা কি ভুল হবে? আমি বললাম তো, সেটা বলবো না, যেটা আগেই বলেছি। আমি কিন্তু এই নির্বাচন হোক, আগেই হোক, যার সঙ্গে নীতিগত মিল নেই, সে যদি আকাশ থেকে তারকা এনে দিয়ে বলে ওটি গ্রহণ করুন, আমি গ্রহণ করব না। বর্তমান কংগ্রেসের যে অবস্থা রয়েছে, বিকল্প রাজনীতির চিন্তা ধারণা কি করছেন? আমি বিকল্পে যাচ্ছি না, আমি কংগ্রেসে আছি,
কংগ্রেসের রাজনীতি করব। আর দেখুন, সবটি রাজনৈতিক দলের মধ্যে, সামাজিক সংগঠনের মধ্যেই সবকিছু আমার মনের মিল হবে সেটা এমন কথা নয়, কিছুটা অ্যাডজাস্ট করে চলতে লাগে। কাছাড়ের যে আসন রয়েছে, শিলচর আসন রয়েছে, সেই আসনে কি বলবেন বর্তমানে কংগ্রেস? কাছাড়ের আসনে কংগ্রেসের অবস্থা প্রথমে দুর্বল ছিল, অস্বীকার করার উপায় নেই, বাহ্যিক। কিন্তু এখন কংগ্রেসের অবস্থান একেবারে অত্যন্ত শক্ত পজিশনে এসেছে। তার অঙ্কটা আমি পরিষ্কার করে বলে দিই, এটা অঙ্কের ব্যাপার। কাছাড়ের শিলচর আসনে বিজেপির প্রার্থী যিনি পরিমল শুক্লবৈদ্য, আমার বন্ধু মানুষ, কিন্তু অত্যন্ত ভদ্র, ঠিকই আছে। রাজনীতির ক্ষেত্রে তিনি হাত চাপিয়ে অ্যাসেম্বলিতেও কোনোদিন কথা বলেননি। তিনি প্রায় 25 বছর বিধায়ক, তিনি কয়েকবারের ক্যাবিনেট মন্ত্রী, কিন্তু তার সমষ্টির মানুষকেও তিনি সন্তুষ্ট করতে পারেননি। বরাক উপত্যকার জন্য কি করেছেন, দুটি আসন বরাকের বিলীন হয়ে গেল, তিনি মুখ করলেন না। আমার ছোট ভাই পরিমল বাবু মুখ করলেন না। এজন্য দলের ভিতরেই তার প্রতি খুব আছে, বিদ্রোহ আছে। দলের ভিতর থেকেও শোনা যায় ডেমি ক্যান্ডিডেট দিয়েছেন তার দলেরই নেতারা, নম্বর 1। নম্বর 2, তার বিরুদ্ধে অন্যান্য আরো অভিযোগ আছে, এবং এর মধ্যে একটা, তিনি বিজেপির প্রার্থী। এবং আগেই বলেছি, বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে, বিজেপি বানারস মসজিদের জন্য হুমকি দিচ্ছে, বিজেপি মুসলমানদের একেবারে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে ব্যবহার করছে। এই জন্য শিলচর আসনে 5 লক্ষাধিক ভোটার আছেন মুসলমান। সেই 5 লক্ষাধিক ভোটারের মধ্যে হাতে গোনা যদি 2-4 জন ব্যক্তির স্বার্থে বা কোনো হুমকির সম্মুখীন হয়ে বিজেপিকে ভোট দেয় সেটা বলতে পারবো না, কিন্তু এজ এ হোল অ্যাবাভ 95% মুসলিম তাদের ইমানের স্বার্থে, দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার স্বার্থে ওরা বিজেপিকে ভোট দেবে না। তো এই ভোটটা যাবে কোথায়? অটোমেটিক সেই ভোটটা যাবে কংগ্রেসের পক্ষে। দ্বিতীয় কথাটা হচ্ছে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন অস্তিত্বই নেই। সেদিন তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই নেই, তৃণমূল কংগ্রেসের কথা বলে লাভ নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তারা খুব শক্ত পজিশনে আছে। দ্বিতীয় কথা হচ্ছে পরিমল শিলচরে যে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার, সে একটা বিশেষ সম্প্রদায় কৈবর্ত সমাজের ছেলে, এবং কৈবর্ত সমাজকে একটা অবহেলার নজরে কিছু মানুষের দেখে। কৈবর্ত সমাজকে একমাত্র কংগ্রেসই সেখানে সম্মান দিয়েছিল। নেপাল চন্দ্র দাস কৈবর্ত সমাজের ছিলেন, তাকে কংগ্রেসের টিকিটেই তিনি এমপি হয়েছিলেন। কংগ্রেসের টিকিটে কাটিগড়ায় নেপাল চন্দ্র দাস এমএলএ হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। কৈবর্ত সমাজের লোকের মনে এটা আছে, এবং এই জন্য সূর্যকান্ত সরকার এবার নমিনেশন পাওয়ার পর তাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল, তারা আপুসে বসে সেই বিরোধ বলে আমি বিশ্বাস করি কৈবর্ত সমাজের 80% থেকে বেশি ভোট যারা পদ্মেও আগে দিয়েছে তারাও সূর্যকান্ত সরকারকে দেবে। এই অবস্থায় অঙ্কের হিসাবে সূর্যকান্ত সরকার কন্টেস্ট তো আসবে, এবং আমি আশা করি 50,000 থেকে লক্ষাধিক ভোটে জিতার পজিশনে এসে গেছে। রাজ্যসভার সাংসদ রয়েছেন, তৃণমূল নেত্রী রয়েছেন, উনি যদি ভোট কাটার চেষ্টা, সেটা সম্ভবই হবে না তার কথায়। কিন্তু বলতে হবে দেব পরিবারের কিন্তু একটা ভোট রয়েছে, একটা রয়েছে, সব সময় থাকে না। নীতির প্রশ্নে দেব পরিবারের আছে, তৃণমূল কোনো অ্যান্টি ইনকামবেন্সি নাই, কিন্তু কংগ্রেসের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, দলীয় অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, বিজেপির অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যে দেব পরিবারের আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সন্তোষ মোহন দেবের সঙ্গে আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করেছি, সাহায্য করেছি, কিন্তু অবদানের চেয়ে যদি আমি উল্টা ভাবে বলি, কংগ্রেসের যথেষ্ট অবদান রয়েছে দেব পরিবারে। সন্তোষ মোহন দেব এমপি হয়েছেন, সেন্ট্রাল মিনিস্টার হয়েছেন কংগ্রেসের সুবাদে। তার পত্নী বিথিকা দেবকে এমএলএ করেছেন কংগ্রেসের সুবাদে। তার মেয়ে সুস্মিতা দেব এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন কংগ্রেসের সুবাদে। তাহলে অবদান তাদের যতখান, দেব পরিবারের প্রতি কংগ্রেসের অবদান এর চেয়ে অনেক বেশি, সেটা বললে চলবে না। এবং বর্তমানে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ লোভের আশায়, লাভ করেছেন আমার বাতিজি, আমি দুঃখিত নই, কিন্তু তার কথায় এবার
এখানে তৃণমূলের কোনো বেজ নেই, কোনো কিছু নেই, সেখানে তিনি ভোট কাটতে পারবেন না। অবশ্যই দেখা যাবে সেটা নির্বাচনের সময় মানুষের মনে ভোট, মানুষের মনের ভিতরে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মনে যেটা। কিন্তু সব থেকেই পূর্বাঞ্চল প্রতিদিন স্টুডিওতে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের নেতাদেরকে একটা অনুরোধ, সুষ্ঠু রাজনীতি করার চেষ্টা করুন। অবশ্যই সুষ্ঠু রাজনীতি করার চেষ্টা করুন, যেন পশ্চিমবঙ্গ ত্রিপুরার যে অপসংস্কৃতি যেটা রয়েছে সেটা কিন্তু যেন আমদানি না হয়, এবং এটা সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে এমন একজন জনপ্রতিনিধি যারা জনতা যাকে চায় সেই জনপ্রতিনিধি নির্বাচন করা, এবং জনকল্পে জনতার কাজের জন্য জনপ্রতিনিধিরা যারা তাদের রাজনৈতিক জীবন উৎসর্গ করতে পারেন, এ ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য, বিজেপির হোক কংগ্রেস, এবং এই জন্য এই হিসেবেই দেখছি বরাক উপত্যকায় এই হাফিজ রশিদ চৌধুরী সেই ক্যাটাগরি, সেটা কিন্তু বিবেচনা করবেন ভোটাররা, শ্রদ্ধেয় ভোটাররা। সর্বসর্বা আজকে পূর্বাঞ্চল প্রতিদিনের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পূর্বাঞ্চল প্রতিদিনকেও আমার কথাগুলো সমস্ত বরাক উপত্যকা সহ আপনাদের যেখানে যেখানে নেটওয়ার্ক আছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করার জন্য আমি পূর্বাঞ্চল প্রতিদিন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, শ্রোতা বন্ধু এবং বান্ধবী ভাই বোনদের আন্তরিক অভিনন্দন জানিয়ে, সুষ্ঠু রাজনীতি বাতাবরণ সৃষ্টি করতে সহায়তা করার বিনম্র অনুরোধ জানিয়ে আলোচনা সমাপ্ত করলাম। ধন্যবাদ।